দেখো তোমাদের বিগত শুক্রবারে সাপ্তাহিক পরীক্ষা নং 19 শুক্রবারে সাপ্তাহিক গণিত পরীক্ষা পরীক্ষা 19 অনুষ্ঠিত হয়েছিল। গণিত পরীক্ষা অনুষ্ঠিত সেটার হয়েছিল। আজকে সলভ ক্লাস। সেটার আজকে সলভ আজকে ক্লাস। আমরা আজকে জিকে পরীক্ষা দিলে জিকে পরীক্ষা দিলে 40 মার্কের একদম পরীক্ষা 40 মার্কের মার্কের পরীক্ষা শেষ করলে এই 24 মিনিটে পরীক্ষা দেওয়ার ফলে 24 মিনিটে পরীক্ষা দেওয়ার ফলে তোমরা বুঝতে পারবে যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আমাদেরকে সেটা জিকে যে 40 মার্ক সেটা 24 মিনিটের মধ্যে লিখতে হবে। 24 মিনিটের মধ্যে লিখতে হবে। আর অপরপক্ষে গণিতে 100 মার্ক থাকে, সেখানে তোমাদের একদম 1 ঘন্টা বা 60 মিনিট তোমরা পাবে। তোমাদেরকে আমরা কিন্তু একদম ক্যাডেট কলেজে কতটুকু সাবজেক্টে আমরা কিন্তু সেই সময়ের মধ্যে কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাপ্তাহিক পরীক্ষা 19 ক্লাস হবে। গণিতের সলভ ক্লাস হবে। প্রথমেই প্রশ্ন ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, যেখানে 10টা প্রশ্ন ছিল, 10 নিঃসন্দেহে। ক নাম্বারে দেখো ছিল যে দশমিকের ভাগের ক্ষেত্রে ভাজককে কি করে নিতে হবে। দশমিকের ভাগের ক্ষেত্রে ভাজককে পূর্ণ সংখ্যা করে নিতে হবে। ঠিক আছে, যখন আমরা দশমিককে ভাগ করবো তখন ভাজককে পূর্ণ সংখ্যা করে নিতে হবে। তাহলে কিছু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আর নাম্বার, ঠিক আছে, তাদের কিন্তু ওদেরকে নাম্বার দেওয়া হয়েছে। এরপরে দেখো স্যার দশমিকে কি হবে না, দশমিকে পরিণত করলে হবে না। পূর্ণ সংখ্যা দশমিক তো এক জিনিস না, এটা আলাদা জিনিস। ঠিক আছে, ডেসিমেল আর ইন্টিজার নাম্বার সম্পূর্ণ আলাদা। দশমিকের ভাগের ক্ষেত্রে ভাজককে পূর্ণ সংখ্যা করে নিতে হবে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাকে এক কথায় উত্তর দিতে হবে। ঠিক আছে, এরপরে খ নাম্বার আছে, দেখো খ নাম্বার আছে যে 0.01225 কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। দেখো আছে 0.00125। ঠিক আছে, তাহলে আমরা কি করব এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে কি করব? তাহলে আমরা দেখো এই দশমিকের জন্য আমরা 1 নিব, আর ডানের যে কয়টা সংখ্যা থাকবে তার জন্য ততটাই আমরা শূন্য নিব। ঠিক আছে, তাহলে এটা 3-4টা শূন্য হবে, 4টা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে 125। ঠিক আছে, এখন 125 কে 10,000 দ্বারা ভাগ করলে মানে কাটাকাটি করলেই হয়ে যাবে। মানে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে তোমার 8 125 সমান 1000। এখানে 8 লিখে আরেকটা শূন্য দিয়ে দিন। ঠিক আছে, 1/, যদি কেউ লেখো 1/80, তাহলেই তাকে নাম্বার দেওয়া হয়েছে। যেহেতু সামান্য ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে পড়তে এখানে বলেছে। বুঝতে পারছো? এরপরে শুদ্ধি পরীক্ষা তোমাদেরকে আমি ক্লাস বেসে বিগত সময়ে শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় সেই প্রসেসটা তোমাদেরকে আমি শিখিয়েছি। এখানে যেহেতু বলেছে ডেফিনেশন, সেহেতু তোমরা ডেফিনেশন লিখতে হবে যে তোমার হচ্ছে সমীকরণের মূল, সমীকরণের চলকের স্থানে, ঠিক আছে, ইকুয়েশন ভেরিয়েবল ইজ প্লেস, তোমার হচ্ছে যখন উভয় পক্ষই মানটা বসাবো সেটা যাচাই করাকেই বলা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। বুঝতে পারছো? এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা, যে সমীকরণের মূল সমীকরণের চলখানে বসিয়ে সমান হয় কিনা আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষার মাধ্যমে বুঝতে বুঝতে কিনা। যদি সমান উভয় পক্ষ সমান থাকে, যদি সমান না থাকে তাহলে বুঝতে তোমার ওই ইকুয়েশনটা হয় নাই। ঠিক আছে, এজন্য শুদ্ধি পরীক্ষাটা সমীকরণের মূল সমীকরণের চলকের স্থানে বসিয়ে সমীকরণের উভয় পক্ষ সমান হয় কিনা তা যাচাই করাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। সুষম ঘনবস্তু, ঠিক আছে, রেগুলার সলিড, সুষম ঘনবস্তুকে
কি বলে? সুষম ঘনবস্তুকে তোমার সুষম ঘনবস্তু সুষম বহুভুজও বলা হয়, ঠিক আছে? তোমার আর polygon সুষম বহুভুজও বলা হয়, ঠিক আছে? মানে বহুভুজ। রেগুলার পলিগন, পলিগন মানে বহুভুজ, পলিগন মানে রেগুলার পলিগন মানে সুষম ঘনবস্তু কি বলে? তাহলে সুষম বহুভুজ। যেমন আমরা যেমন ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজ তিনটা বাহু, একটা চারটা যেটা বাহু, যেটা বাহু সেটা চতুর্ভুজ, চারের অধিক, আর চারের অধিক হচ্ছে বহু। সেটা হচ্ছে বহুভুজ, ঠিক আছে? সুষম ঘনবস্তু সুষম ঘনবস্তুকে বলা হয় সুষম বহুভুজ। তোমাদের এই বহুভুজ। তোমাদের এই প্রশ্ন একটু ঘুরাইয়া দিয়েছি। ঘুরাইয়া দিয়েছিলাম, ঠিক আছে? কোন সমতলে কোন সমতলে রেখার যে কোনো দিক কত দূর পর্যন্ত বিস্তৃত, আমরা নিঃসন্দেহে বলতে পারছি যে অসীম পর্যন্ত বা ইনফিনিটি, ঠিক আছে? ঠিক আছে? ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি পর্যন্ত। কেউ যদি লেখো ইনফিনিটি, বা ইংলিশ ভার্সন তাহলে লিখবে ইনফিনিটি, আর বাংলা ভার্সন লিখবে অসীম। কোন সমতলে রেখার যে কোনো দিক কত দূর পর্যন্ত বিস্তৃত, অসীম বা ইনফিনিটি। তলের মাত্রাগুলো কি কি? তলের মাত্রা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, লেন্থ এবং ঠিক আছে? ঠিক আছে? দুইটি, সেটা দৈর্ঘ্য এবং প্রস্থ। রেখাচিত্র রেখাচিত্র কাকে বলে? রেখাচিত্র রেখাচিত্র হচ্ছে যে লাইন গ্রাফ, চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তিত হয়। বুঝতে পারছো? চিত্রের মাধ্যমে আমরা যে তোমার আর যেটা ড্র করবো, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কখনো বেশি হবে কখনো কম হবে। এটাই হচ্ছে লাইন রেখাচিত্র। চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন, যে ডাটাগুলো থাকে সেটা আমরা প্রদর্শন করি ওই রেখাচিত্রে, ঠিক আছে? লাইন গ্রাফে। এটার মাধ্যমে কখনো তোমার হচ্ছে যে মনে করো 2005 সালে বেশি হচ্ছে, 2006 সালে কম হচ্ছে বৃষ্টিপাত, আমরা ধরে নিতে পারি বৃষ্টিপাত কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, ঠিক আছে? রেখাচিত্র বা লাইন গ্রাফ হচ্ছে তথ্যের মাধ্যমে চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তিত হয়। বৃত্তের যে কোনো অংশ কি বলা হয়? বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়, ঠিক আছে? আর্ক, সার্কেল আর্ক, হ্যাঁ, সার্কেল আর্ক। x প্লাস y ইকুয়াল 70 ডিগ্রি হলে ত্রিভুজটি কেমন ত্রিভুজ? 70 ডিগ্রি। x প্লাস y ত্রিভুজটি হচ্ছে কেমন ত্রিভুজ? বলতো ত্রিভুজ কত প্রকার? হ্যাঁ, তাহলে স্থূলকোণী ত্রিভুজ ইংরেজি কি নাম? অবটিউজ, ঠিক আছে? obtuse angle, হ্যাঁ, obtuse angle triangle, সুকোণ ত্রিভুজ ইংরেজিটা কি? sir right angle triangle, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা তো সমকোণী ত্রিভুজ, আপনি সূক্ষ্মকোণ। সমকোণী বলেন। ও acute angle triangle, অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমাদের এই ক্লাস রেকর্ডিং হচ্ছে, তোমরা চাইলে এসপিএফ ক্যাড একাডেমি এই তোমার যে আমাদের ক্যালকুলেট করতে পারে তথ্য ভান্ডার সেই গ্রুপেও পাবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও পাবে, ঠিক আছে? সরলঙ্কে প্রথমে কোন কাজ করতে হয় বলতো? সিম্পল প্রথম বন্ধনীর প্রথম বন্ধনীতে থাকে তোমার হচ্ছে ব্র্যাকেট মানে বন্ধনী, ব্র্যাকেট মানে বন্ধনী, প্রথম বন্ধনী, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? মানে তোমাদেরকে এক কথা রাখতে হবে যে বদমাস মনে রাখলেই কোনটার পর কোনটা কাজ করতে হবে সেটা তোমরা হচ্ছে যে বুঝতে পারবা। বদমাস মনে রাখতে হবে। এই জন্য তাহলে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। কারো কোনো প্রশ্ন আছে যে স্যার আমি হচ্ছে যে 1 নম্বরে আমার এই প্রশ্নটা আবারও বুঝিয়ে দিলে ভালো হতো? তাহলে আমি আবারও বলবো। স্যার 1 নাম্বারটা ক দশমিকের ভাগের ক্ষেত্রে ভাজককে ভাজক ডিভিশন, ঠিক আছে? ডেসিমেল ডিভিশন, তোমার ভাজক মানে ডিভিশন কি করে নিতে হবে? এটাকে তোমার ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা করে নিতে হবে। পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার। সেকেন্ড কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? ব্ল্যাঙ্ক বক্স ফাঁকা ঘর তোমাদেরকে হচ্ছে যেটা পূরণ করতে হবে। দেখো তাহলে কি ছিল? 1 নম্বরে প্রশ্ন কি ছিল? যে 3 অঙ্ক বিশিষ্ট
বৃহত্তম সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত? স্যার 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হলো 90 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। 999 কে 99 কে যখন তুমি 100 দ্বারা, ঠিক আছে, ঠিক আছে, যখন তুমি ভাগ করবে তখন বুঝতে পারবা যে কত গুণ ভাগ করলে হয়ে যাবে, এটা ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে, এটা ভাগ করলেই তত গুণই বড় হবে, তত গুণই বড়। বুঝতে পারছো এটা? তোমরা বুঝতে পারছো এটা? জি স্যার। অ্যানসারটা কত হবে? ভাগ করো এটা, ভাগ করো এটা 999 কে 100 ভাগ 999 কে 100 ভাগ দিয়ে ভাগ করলে কত হবে? ভাগ করে দেখতে হবে, আমাকে ভাগ করে দেখতে হবে, তাহলে হয়ে যাবে 900, তাহলে 900, 9 তাহলে 9 আবার 0.99 9.99 হবে, হ্যাঁ 9.9 9.99 এত গুণ। এখন এখন দেখো যে এখানে 9 আছে না, মানে 5 এর উপর গেলে দশমিকের পরে যখন 5 এর উপরে যাবে একটা সংখ্যা, তখন আমরা 1 যোগ করে নেব, 9 এর সাথে 1 যোগ করলে 10 হবে, তার মানে 10 গুণ। অথবা যদি লেখো যে 9.99 তাও হবে প্রায়, ঠিক আছে, এত গুণ। এবারে এটা হবে একবারে 5 এর উপর যাবে একটা সংখ্যা, এবারে এটা হবে একবারে মনে হচ্ছে যে লিখলেও হবে অথবা পরে লিখলেও হবে। কেউ যদি লেখো 10 এটা লিখলো, তাও হবে 10, ঠিক আছে, লেখো 10 গুণ 9.99 তাও হবে প্রায়, ঠিক আছে, এটা লিখলো। তবে 9.99 একটি মৌলিক প্রায় সংখ্যার মোট লিখলো উৎপাদক সংখ্যা, একটি মৌলিক সংখ্যার মোট উৎপাদক সংখ্যা কতটি? একটি মৌলিক বলো। সংখ্যা স্যার দুইটি। একটি মৌলিক সংখ্যা যেমন দুইটি স্যার। ঠিক আছে স্যার। যেমন দেখো 2, হ্যাঁ যেমন 2, যতগুলোই মৌলিক সংখ্যা আছে তার কিন্তু উৎপাদকই 2টি হবে, যতগুলো প্রাইম নাম্বার, ঠিক আছে, যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলোর তোমার ফ্যাক্টর 2টা হবে, নিঃসন্দেহে 2টা হবে, যতগুলো ফ্যাক্টরি আছে যতগুলো আছে তোমার ওই সংখ্যা এবং ওই সংখ্যা এবং 1, তাই না, তার মানে 2টি। 1 কেজি চালের দাম x টাকা, 1 কেজি 1 কেজি চালের দাম x টাকা, x টাকা, y y টাকায় ড্যাশ চাল পাওয়া যাবে, 1 কেজি তাহলে 1 চাল, কেজি y বাই x। হ্যাঁ হ্যাঁ y y বাই বাই x, x, ঠিক আছে, ঠিক আছে, y বাই কি হবে কি হবে y বাই x, x। তাহলে আমরা এটা লিখবো তাহলে হচ্ছে, আমরা এটা লিখবো হচ্ছে, আর তোমার হচ্ছে আর তোমার হচ্ছে 2, এটা লিখবো তোমার হচ্ছে 10 বা এটা লিখলেও হবে, এটা লিখবো y এটা বাই লিখবো y বাই x। x। আয়তক্ষেত্রের সন্নিহিত কোণগুলো সমান হলে তাকে ড্যাশ বলে, ড্যাশ বলে। আয়তক্ষেত্রের সন্নিহিত কোণগুলো যদি সমান হয় কি বলা হয়? কি বলা হয়? বর্গ, বর্গ স্যার। ঠিক আছে, ঠিক আছে, স্কয়ার, বর্গ, স্কয়ার, ঠিক আছে। আয়তক্ষেত্রের সন্নিহিত, ঠিক আছে, আয়তক্ষেত্রের সন্নিহিত কোণগুলো সমান হলে তাকে স্কয়ার বলে, বর্গক্ষেত্র বলে। সমান্তরাল সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্বকে ড্যাশ দূরত্ব বলে। দুটি সমান্তরাল স্যার লম্ব লম্ব। দূরত্ব, Parallel লম্ব distance। দূরত্ব, হ্যাঁ প্যারালাল, ঠিক আছে, হ্যাঁ প্যারালাল ডিসটেন্স, মানে হচ্ছে যে দুটি সমান্তরাল সরলরেখা, মানে হচ্ছে যে দুটি সমান্তরাল তাই না, জ্বলন্ত রেল লাইন, তাই না, জ্বলন্ত প্রমাণ, রেল লাইন একদম তোমার এরা কখনোই মিলিত হয় নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। মিলিত হলে তো ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সমান্তরাল সরলরেখার মধ্যে দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্বকে বলা হয় লম্ব দূরত্ব, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? জি স্যার। এরপরে জ্যামিতি হলো ড্যাশ, এরপরে জ্যামিতি হলো ড্যাশ বিজ্ঞান, স্যার ভূমির বিজ্ঞান। হলো জ্যামিতি হলো ঠিক আছে, স্থান ভিত্তিক, ঠিক আছে, বিজ্ঞান। স্থান ভিত্তিক জ্যামিতি হলো বিজ্ঞান। এগুলো জ্যামিতি হলো কথায় এগুলো তোমাকে এই এক পথে উত্তর যেহেতু এখানে অপশন অন্য কোনো অপশন লিখলে এটা হবে না, ভিত্তিক বিজ্ঞান, স্থান ভিত্তিক বিজ্ঞান লিখতে হবে। তোমার বইয়ে এটা আছে একবারে ঠিক আছে, লাইন তুলে দিয়েছি আমি, ঠিক আছে, লাইন তুলে দিয়েছি, হুবহু লাইন তুলে দিয়েছি তোমাদেরকে। হলো জ্যামিতি হলো স্থান ভিত্তিক স্থান ভিত্তিক বিজ্ঞান। দুইটি বিন্দুর মধ্যে দুইটি বিন্দুর মধ্যে ড্যাশ দূরত্বই ক্ষুদ্রতম দূরত্ব। সরল রেখা স্যার। দুইটি বিন্দুর দুইটি বিন্দুর মানে হচ্ছে তোমার হচ্ছে মধ্যে লম্ব দূরত্বই ক্ষুদ্রতম। কি হবে? লেখেন কি হবে? স্যার সরল রেখার হবে না। সরলরেখা, তোমার এটা তো সরল তোমার এটা তো সরলরেখা, ঠিক আছে?
ঠিক আছে? এটা তোমার তবে এটা তোমার লম্ব, যখন এটা লম্ব exact হবে লম্ব। এক্সাক্ট হবে লম্ব, বুঝতে পারছো? বুঝতে সরলরেখা হলো দেওয়া নাম্বার যাবে। দেওয়া যাবে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন তবে লিখবে লম্ব, লিখবে লম্ব, দূরত্ব লম্ব ক্ষুদ্রতম। দূরত্ব ক্ষুদ্রতম, যেহেতু এগুলো শূন্যস্থান, যেহেতু এগুলো শূন্যস্থান তো, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? লম্ব জি স্যার। লম্ব দূরত্ব ক্ষুদ্রতম, এগুলো দেখো, তোমাদের বইয়ে লাইন দেখো আছে। বইয়ে লাইন আছে একদম। চতুর্ভুজের চতুর্ভুজের দুইটি কর্ণ সমান হলে তাকে ড্যাশ বলে। চতুর্ভুজের স্যার বর্গ। যদি আয়ত লেখো, যদি আয়ত লেখো তাও নাম্বার পাবে, যদি লেখো বর্গ, যদি লেখো বর্গ তাও নাম্বার পাবা। ঠিক আছে? ঠিক আছে? রেখা অংশের দৈর্ঘ্য পরিমাপের জন্য ড্যাশ ব্যবহার করা হয়। রেখা অংশের রেখা অংশের দৈর্ঘ্য পরিমাপ দৈর্ঘ্য পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় বলো তো? স্কেল, স্কেল ব্যবহার স্কেল করা হয়। ঠিক ব্যবহার আছে? করা হয়। ঠিক আছে? রেখা অংশ মানে লাইন সেগমেন্ট যখন আমরা মেজারমেন্ট করব সেটার জন্য আমরা স্কেল ব্যবহার করব। ঠিক আছে? ঠিক আছে? ত্রিভুজের দুই কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে তাকে ড্যাশ বলে। স্যার সমকোণী ত্রিভুজ। কনফিউজড? না স্যার সমকোণী ত্রিভুজই হবে। কারণ দুই কোণ মিলে হবে 90 মিলে হবে 90 ডিগ্রি, একাই আর হচ্ছে একাই হচ্ছে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ। বুঝতে পারছো? জি স্যার। আর 2 নাম্বার কারো কারো কোনো প্রশ্ন আছে? বলতে পারো এখন। বলতে পারো? না স্যার। আমরা চলে যাব 3 3 নম্বরে ট্রু ফলস। সত্য মিথ্যা সত্য নির্ণয় মিথ্যা করো। স্যার 2 এর জি নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ, হ্যাঁ 2 এর জি নাম্বারটা একটু বলবেন, আমার নেট চলে গেছিল। চতুর্ভুজের দুইটি কর্ণ সমান হলে তাকে কি বলা হয়? এখানে তুমি লিখতে পারো, আয়ত লিখতে পারো, ঠিক আছে? আবার লিখতে পারো বর্গ বা স্কয়ার। না স্যার 6 নাম্বার। হ্যাঁ হ্যাঁ স্যার 6 নাম্বারটা 6 দুইটি বিন্দুর দুইটি বিন্দুর মধ্য 6 নাম্বার স্যার 6। দুইটি বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব ক্ষুদ্রতম। লম্ব, ঠিক আছে? ঠিক আছে? পারপেন্ডিকুলার। জ্যামিতি হলো স্থানভিত্তিক বিজ্ঞান। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। সত্য মিথ্যা দেখো যে দশমিক বিন্দুর পরে কোনো কোনো সার্থক অঙ্ক না থাকে। দশমিক বিন্দুর পরে 1 থেকে 9 পর্যন্ত না থাকে। দশমিক বিন্দু দশমিক বিন্দু বসাতে হয় দশমিক বিন্দুর পরে। না স্যার। তাহলে এটা কি হবে? মিথ্যা স্যার। মিথ্যা। পূর্ণ সংখ্যার এককের ডান দিকে দশমিক বিন্দুর পর শূন্য বসালে মানের পরিবর্তন হয়? না স্যার। তাও হয় না, মিথ্যা। পরিবর্তন হয় না। সমীকরণে ইকুয়েশনে অজ্ঞাত রাশি অজানা রাশিকে ধ্রুবক বলা হয়? না স্যার। না স্যার চলক বলা হয়। ভ্যারিয়েবল। চলক, ঠিক আছে? চলক, ভ্যারিয়েবল বা চলক বলা হয়। এটা হচ্ছে মিথ্যা। ত্রিভুজের কর্ণের সংখ্যা একটি? না স্যার মিথ্যা। ঠিক আছে? ত্রিভুজের মধ্যমা হয়। চতুর্ভুজের কর্ণ হয়, ডায়াগোনাল হয়। ঠিক আছে? সামান্তরিক দ্বিমাত্রিক। সত্য স্যার। হ্যাঁ, সত্য। যার দুইটা মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, সেগুলোই হচ্ছে দ্বিমাত্রিক। ঠিক আছে? সেটাই হচ্ছে দ্বিমাত্রিক। সামান্তরিক নিঃসন্দেহে দ্বিমাত্রিক, কারণ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। যেগুলো তোমার হচ্ছে সলিড জিওমেট্রি বা ঘন জ্যামিতি, যেমন আয়তক্ষেত্র, ঘন, কনক, বেলুন, সিলিন্ডার, গুলো সব হচ্ছে তোমার দ্বিমাত্রিক। ঠিক আছে? আর যেগুলো দ্বিমাত্রিক সেগুলো তোমার হচ্ছে এই দ্বিমাত্রিক গুলো আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, আর ত্রিমাত্রিক গুলো আমরা হচ্ছে যে আয়তন নির্ণয় করি, ভলিউম নির্ণয় করি। আর ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার এরিয়া। ঠিক আছে? এগুলো নির্ণয়। তার মানে সামান্তরিক দ্বিমাত্রিক এটা হচ্ছে 2 হবে। বুঝতে পারছো তোমরা? আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদের সমান। আয়তক্ষেত্রের সত্য স্যার। আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান। না স্যার সরি।
এটা হচ্ছে এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে, কখনোই কখনোই হয় না, সমান হয় না, তাহলে এটা মিথ্যা। এটা মিথ্যা। এরপরে হচ্ছে এরপরে রুলারের হচ্ছে রুলারের ধারে দাগ কাটা থাকে, দাগ রুলারে থাকে, রুলারের দিকের ধারে দুই দিকের ধারে কাটা থাকে। দাগ কাটা থাকে। স্যার রুলার জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্কেল, ওখান থেকে এক পাশে লেখা থাকে আইএনসি মানে ইঞ্চি, আর একটা থাকে আইএনসি mm, মানে ইঞ্চি, মানে আর লেখা মিলিমিটার, থাকে এমএম আর একটা পাশে মানে লেখা থাকে মিলিমিটার, cm, আর পাশে লেখা থাকে সিএম সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার, ঠিক আছে। জি স্যার ঠিক আছে বুঝছি। সরল লেখার তো পান্থবিন্দু সরল নেই। লেখার পান্থবিন্দু নেই। জি স্যার সত্য কথা। হ্যাঁ, হ্যাঁ, রেখাংশে প্রান্তবিন্দু একাংশে পান্থবিন্দু আছে কি নাই? স্যার আছে। 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 দাদার নিচে অংশে দাদার নিচের অংশে একটি রেখাংশ আছে। সত্য স্যার। প্রক্রিয়াকৃতই প্রক্রিয়াকৃত উপাত্তই তথ্য। সত্য স্যার। এগুলো সব হচ্ছে এগুলো সব হচ্ছে ট্রু। আমরা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই ট্রু ফলস ট্রু ফলস গুলো শেষ করলাম। দেখো দেখো পরে এরপরে কে আমাদেরকে সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন মানে ক্রিয়েটিভ কোশ্চেন সৃজনশীল কোশ্চেন মানে সিকিউ, সৃজনশীল প্রশ্ন, খুব ঠিক আছে। সহজ ছিল যে সালমান ছিল যে যত টাকা সালমান দেন, যত টাকা আয় করেন দশমিক তার এক দশমিক দশমিকের পরে 1.5, দশমিকের পরে আমরা অঙ্ক আকারে পড়ব। আয়কর 1/5 অংশ আয়কর প্রদান করেন, ঠিক আছে, আয়কর প্রদান করেন। আয়কর প্রদান করেন। দশমিক দশমিক 8 অংশ সংসারের কাজে ব্যয় করেন এবং অবশিষ্ট টাকা সঞ্চয় করেন, তার কাছে রাখেন। কাজে ব্যয় করেন সংসারের কাজে ব্যয় করেন অংশ, 0.8 অংশ, আর অবশিষ্ট টাকা তিনি হচ্ছে সংসারের সংসারের ঠিক আছে, সঞ্চয় করেন, ঠিক আছে, মানে সেভিং মানে সঞ্চয় করেন। মানে তাহলে ক নাম্বার দেখো আছে সেভিং। এক তাহলে পাঁচকে ক নাম্বার দেখো আছে 0.15 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ দশমিক করো। ভগ্নাংশ, এটা আছে তোমার এটাকে দশমিক সাধারণ ভগ্নাংশ, প্রকাশ করলে হয়ে যাবে। এটাকে সাধারণ ভগ্নাংশে তার মানে প্রকাশ আমরা করলে উপরে হয়ে যাবে। এক নাম্বারে ছিল না যে তার মানে আমরা উপরে 1 নাম্বার ছিল না, সেটা করলেই এটা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দশমিক এখানে আছে 1.5, তাহলে আমরা কি নিব? দশমিক এটা হয়ে যাবে। দশমিকের জন্য আমরা নিচে 1 নিব সংখ্যা আর দুইটা আমরা দুইটা শূন্য নিব। আর বলো, স্যার তার মানে 3 5 15 20 ভাগের আসবে এই স্যার। 15 3/20, এই যে ঠিক আছে? 3/20, এইটুকু ঠিক আছে? করলে 2 মার্ক। এইটুকু করলে 2 মার্ক। গণিতই একমাত্র সাবজেক্ট, গণিতই একমাত্র সাবজেক্ট যেখানে 100তে 100 পাওয়া সম্ভব। বাংলাতেও নয়, ধর্মতেও এদের বাংলাতেও নয়, ধর্মতেও নয়। বুঝতে পারছো? এই বুঝতে পারছো? 3/20 এই লিখলে তোমার এখানে 3/20 লিখলে তোমার এখানে কোনো মার্ক কাটাকে কারো ইয়ে আছে? কাটতে পারবে, কোনো টিসা কাটতে পারবে। কাটতে পারবে, কোনো টিচার কাটতে পারবে, এক্সামিনার কাটতে পারবে? না স্যার। না স্যার। তিনি আর কত টাকা তিনি আর কত টাকা কত অংশ সঞ্চয় দেখো মাস্টার, দেখো মাস্টার, তোমরা হয়তো কেউ আছে? শোনো নাই, তোমরা হয়তো কেউ শোনো নাই, তার বাসা হচ্ছে তোমার বগুড়াতে, ঠিক আছে। মাস্টার জাহাঙ্গীর বইটা লিখেছে লেখক রাজশাহী ইউনিভার্সিটির তোমার সাইনের ছাত্র। তো তিনি গড়ে প্রায় এই গড়ে প্রায় প্রতিদিন 1200 বা 1000 বই বিক্রি হয় সারা বাংলাদেশ। সবাই বই কিনে। কত টাকারই বই বিক্রি হয়? তাহলে কত টাকারই বই 200 বিক্রি টাকা, হয়? আগে ছিল তোমার হচ্ছে যে 200 টাকা, তারপর হলো 250 টাকা, এখন সেই বইয়ের দাম 600 টাকা। বুঝতে পারছো? গভর্নমেন্টকে এই সরকারকে, বছর গভর্নমেন্টকে মানে ট্যাক্স, আয়কর, ঠিক আছে, মানে ভ্যাট, ঠিক আছে, মানে ট্যাক্স, ভ্যাট, আয়কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে আয়কর প্রদান করে। এবছরও তোমার হচ্ছে প্রায় এবছরও দিয়েছে তোমার হচ্ছে 88,000 কয়েক টাকা। যেটা একটা মানুষ, সেটা বুঝতে পারছো? যেটা একটা মানুষ সেটা ইনকামই করে, আর সেটা সরকারকে ট্যাক্স দিয়ে, সে বুঝতে পারছো? ট্যাক্স দিয়েছে। ফেসবুকে বা সার্চ বুঝতে পারছো? তোমরা ফেসবুকে মানলো মাস্টার জাহাঙ্গীর, ঠিক আছে, আলো, তাহলে ওর ফেসবুক ঠিক আছে, আছে, তাহলে ওর ফেসবুক পেজ আছে, উনি প্রতিনিয়ত ইংরেজি। যাই হোক, আমরা সেদিকে না যাই, তিনি আয়ের কত অংশ সঞ্চয় করেন, তাই না? যাই হোক, আমরা সেদিকে না যাই, তিনি আয়ের কত অংশ সঞ্চয় করেন, তাই না? সঞ্চয় করেন, তার মানে তিনি আয়ের কত অংশ সঞ্চয় করেন? 1/5 অংশ আয়কর প্রদান করেন, বুঝতে পারছো? আর হচ্ছে 0.8 অংশ সংসারের কাজে ব্যয় করেন। এই দুইটা যোগ করতে হবে।
অবশিষ্ট এই দুইটা যোগ করলে অবশিষ্টটা অবশিষ্টটা করলে মানে তোমার হচ্ছে সঞ্চয় করেন, এক থেকে দুইটা যোগ করলে দুইটা তোমার হচ্ছে বিয়োগ করলে এক যেটা থেকে হবে ওই দুইটা যোগ করা বিয়োগ করলে যেটা বের হবে তিনি আরেকটা সেটাই হচ্ছে অংশ তোমার। সঞ্চয় করে। আর বুঝতে পারছো তোমরা? তিনি এত অংশ করেন, বুঝতে পারছো তোমরা? তোমাদেরকে এটা আর এটা যোগ করতে আমাদের যোগ করে এক আর সম্পূর্ণ এক সম্পূর্ণ এক থেকে ঠিক আছে এটা যোগফল এটা বিয়োগ করলে সম্পূর্ণ যেটা এক হবে এক সেটা হচ্ছে তিনি ফল এটা বিয়োগ সঞ্চয় করলে যেটা হবে সেটাই হচ্ছে তিনি সঞ্চয় যদি করেন, তিনি বুঝতে পারছো? 550 টাকা যদি তিনি 550 টাকা সঞ্চয় করেন, 550 সেভ করেন, তবে তিনি টাকা সেভ করেন, তবে তিনি 3 বছরে কত টাকা 3 আয় বছরে কয় মাস? যদি 3 বছরে বলো। কয় মাস? 36 মাস। 36 মাস, ঠিক আছে? তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে দেখো এই যে এই আমাদেরকে এখন আমাদেরকে এখন আমরা যে ক নাম্বার যেটা আমরা পাইছি যে ক নাম্বার যেটা পাইছি, দশমিক এই দশমিক 15 আর দশমিক 8 দশমিক এটা যোগ 8 করলে কত হবে? এটা যোগ করলে কত হবে? স্যার 0.95। 0.95 0.95 এখন এক থেকে এখন 1 থেকে 0.95 বাদ দিলে 0.95 বাদ দিলে কত হবে? স্যার 0.05। 0.05, ঠিক আছে? 0.05 এটা কিন্তু এটা কিন্তু এক মাসে, তাই না? 3 মাসে, তাহলে এই এত মাসে সঞ্চয় করেন তিনি মাসে 550 টাকা, তাহলে এই এত মাস বুঝতে পারছো? 550 টাকা, 550 বুঝতে পারছো? এই 500 দশমিক এই 05 মাসে দশমিক 05 তিনি সঞ্চয় করেন। 550 টাকা 3 বছর সঞ্চয় করেন, যদি তবে তিনি 3 বছরে, তাহলে যদি হচ্ছে যে এইটা এখন তোমার হচ্ছে যে অতএব এক এখন মাসে তাহলে এটা কত হবে অতএব ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছো? তাহলে দশমিক তোমার হচ্ছে করতে হবে, বুঝছো? হচ্ছে এটা আহ, কত আসবে বলো? করলে যে যে বলো এখানে আসবে না না বলতে হবে 550 কে যখন আমি 550 দশমিক 550 আমি দশমিক দশমিক সেটা দ্বারা 0 ইয়ে করতে হবে, এটা দশমিক দিয়ে তুলে নিলাম, তাহলে এটা এক থাকবে আর দুইটা তোমার হচ্ছে যে এটা 5 দিয়ে কাটতে হবে, এটা 5 20 100 মানে এখানে এটা, তাহলে এখন তোমার 550 কে 20 দ্বারা 5 20 100 550 কে 20 দ্বারা গুণ করলে কত হবে? 550 কে 20 দ্বারা গুণ করলে কত হবে? 550 কে 20 দ্বারা গুণ করলে কত হবে? 550 কে 20 দ্বারা গুণ করলে 550 কে 20। স্যার 11,000। ঠিক আছে, তাহলে 11,000 11,000 11,000 এই ঠিক আছে? 11,000 টাকা 11,000 তাহলে এই 11,000 টাকা তিনি হচ্ছে প্রতি মাসে তাহলে 11,000 টাকা তিনি হচ্ছে প্রতি মাসে এই 11,000 টাকা তিনি হচ্ছে সঞ্চয় করেছে। এক মাস তাহলে 11,000 টাকা 3 বছর, এক মাস সঞ্চয় যদি করে 11,000 টাকা, তাহলে 3 বছরে 3 বছরকে কয় মাস হবে বলো? মাস, তাহলে 3 বছরকে কয় মাস হবে বলো তো? 36 মাস। এই 11,000 কে 36 দ্বারা গুণ করলে তাহলে এই 11,000 কে 36 দ্বারা গুণ করলেই বুঝতে পারছো? তিনটাই, বুঝতে পারছো? জি স্যার। এরপরে কোন সংখ্যার 3 গুণ থেকে কোন সংখ্যার 3 গুণ থেকে, এই অঙ্কগুলো খুবই সহজ, বুঝতে এই পারছো? অঙ্কগুলো খুবই সহজ, বুঝতে 3 পারছো? গুণ থেকে 7 বিয়োগ করলে 3 গুণ থেকে 7 কোন বিয়োগ সংখ্যা করলে, এটা আমরা জানি না, তাহলে কোন সংখ্যা এটা আমরা জানি না, ধরতে হবে। আমাদেরকে ধরে নিতে হবে। কোন সংখ্যা আমরা জানি না, এটা কোন আমাদের সংখ্যা আমরা জানি না, এটা আমাদেরকে মানে x ধরে এর নিতে হবে। 3 তার মানে x এর 3 গুণ 3x, 7 বিয়োগ করলে 7 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ এর সহিত, মানে সাথে ফলের সমান, সূত্রের যোগফলের সমান, বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। তাহলে 3x মাইনাস 3x মাইনাস 7 বিয়োগ প্রাপ্ত বিয়োগফল হতে সংখ্যাটি এর দ্বিগুণ সহিত মানে সাথে এর সহিত, মানে সাথে, সংখ্যাটি তাহলে সংখ্যাটি 2x 2x দ্বিগুণ এর সাথে ফলের সূত্রের যোগফলের সমান প্লাস 17, ঠিক আছে? ঠিক আছে? 3x মাইনাস 3x মাইনাস 7 ইকুয়াল টু x প্লাস 17। এটাই হচ্ছে সমীকরণ, এটাই হচ্ছে সমীকরণের মাধ্যমে, এখানে x বলেছে, যেহেতু কিন্তু এখানে x বলেছে, ঠিক আছে? তোমাকে কিন্তু x এ লিখতে হবে। এই যে x, তুমি এখানে লেখো 3a মাইনাস 7 ইকুয়াল টু a প্লাস 17, হবে না, কারণ তাহলে কিন্তু হবে না, কারণ এখানে সংখ্যাটি x হইল,
ঠিক আছে, সংখ্যাটা ঠিক আমাদের আছে, জানা নাই, সংখ্যাটা আমাদেরকে জানা নাই, জেনেও দিয়েছে যে আমাদেরকে সংখ্যাটি জেনেও দিয়েছে যে সংখ্যাটি x হলে সমীকরণের পদার্থটি সমীকরণের সাহায্যে প্রকাশ করে। তাহলে 3x মাইনাস তাহলে 3x - 7 = x + 17 এটা লিখলেই 2 মার্ক। বুঝা গেছে? বুঝা গেছে? এখন এটার সমাধান এখন এটা সমাধান করতে হবে বা নিঃসন্দেহে সমাধান বা নিঃসন্দেহে সমাধান করতে পারবে সকলেই। করলে সমাধান করলে x এর মান যেটা আসবে সেটাই, এটা করলে 4 এটা করলে 4 মার্ক। প্রাপ্ত সংখ্যাটি প্রাপ্ত সংখ্যাটি 3টি ক্রমিক সাবি সংখ্যা, মানে হচ্ছে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, সমষ্টি সমষ্টি সাম, তিন সংখ্যা নির্ণয় তিন সংখ্যা নির্ণয় করো। তাহলে তোমাকে এবার দেখো তাহলে x এর মান আমরা তাহলে x এর মান আমরা কত পাইছিলাম? x এর মান আমরা কত x এর মান আমরা কত পাবো বলো? স্যার x এর মান হলো 24। হ্যাঁ, যদি x এর মান 24 হয়, ঠিক আছে, তাহলে ক্রমিক যেহেতু বলেছে তাহলে প্রথম সংখ্যা এটা x হবে, যদি 3টি বলেছে তাহলে x + 1 হবে, x + 2 হবে, ঠিক আছে, তিনটা সংখ্যা হয়ে গেল। তাহলে x + x + 1 x + 2 = 24। যেহেতু সমষ্টি বলেছে এজন্য আমরা মাঝখানে যোগ চিহ্ন দেব। আবার এখানে x এর মান বের করলে তাহলে প্রথম সংখ্যা x এর মান হবে, দ্বিতীয় সংখ্যা x এর মান যেটা হবে তার সাথে আবার 1 যোগ করতে হবে, তৃতীয় সংখ্যা x এর মান যেটা হবে তার সাথে 2 যোগ করতে হবে। সকল বুঝতে পারছো? সেই সংখ্যা যোগ করলে কিন্তু 24ই হবে। যদি তোমার জি স্যার। 24 না হয় তাহলে বুঝি তোমার অঙ্ক হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, অঙ্ক হচ্ছে যে অকাট্য প্রমাণ, প্রমাণ করে দেখাতে হবে যেটা মানে তোমার ঠিক হবে, মিলতে হবে এটা। বুঝা গেছে? 6 নাম্বার হচ্ছে যে ABCD আয়ত, ABO AD বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার। বুঝতে পারছো? কারণ এতে বিপরীত বাহুগুলো সমান, আয়তের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়, কিন্তু কোণগুলো আবার সমকোণ। আয়তের বিপরীত বাহুগুলো সমান হয় এবং কোণগুলো সমকোণ হয়। ঠিক আছে, আমরা এটা বুঝলাম যে ABCD একটা হচ্ছে যে আয়ত, এটা হচ্ছে আমি আমার হাত দেখালে একটু দেখা হতে পারে, তোমরা আবার এটা সামান্তরিক সামান্তরিক মনে করবে না। ঠিক আছে, মনে করো এটা 4, এটা 3, এটা 3, এটাও 4, এটা 3। ঠিক আছে, ওহার AC BD কর্ণদ্বয় পরস্পর, মানে এই যে কোণ। স্যার স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। স্যার আমি তো পাচ্ছি। তাহলে দেখো নেটওয়ার্ক প্রবলেম। স্যার এবার দেখা যাচ্ছে? জি স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তথ্য অনুযায়ী চোখের আন্দাজে চিত্রটি আঁকো। এই এটুক আঁকালেই তার মানে এটা A, এটা B, এটা B, এটা C, এটা C, এটা D, এটা D, এটা হচ্ছে O, কারণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এটুকা করলেই আমাদেরকে 2 মার্ক দিতে এক্সামিনার বাধ্য। আয়তটির অভ্যন্তরে মানে ভিতরে, অভ্যন্তরে মানে কি? ভিতরে, বাহ্যিক মানে বাইরে উৎপন্ন ত্রিভুজগুলোর নাম লেখো। ভিতরে যে ত্রিভুজগুলো হয়েছে, এই ভিতরে কোন কোন ত্রিভুজ হয়েছে তোমাকে এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে ভিতরে দেখো যতগুলো ত্রিভুজ হয়েছে সবগুলো তোমাকে নাম লিখতে হবে। যেমন AOC, এটা একটা ত্রিভুজ, AOB, এটা একটা ত্রিভুজ, BOD, এটা একটা ত্রিভুজ, COD, এটা একটা ত্রিভুজ, BCD, এটা ত্রিভুজ, ABC, এটা ত্রিভুজ, ABD, এটা ত্রিভুজ, ADC, দেখো এখান থেকে বুঝলো বলো। স্যার হ্যাঁ, এখানে থামেন, আমি কিছু বলতে যাচ্ছি। স্যার আমি তো বুঝতে জানি স্যার। কোনটা গুনো? এই তামজিদ, স্যার 8টা। আচ্ছা, তার মানে এখানে 8টা ত্রিভুজ আছে। এর সপক্ষে যোগ দিবে মুনতাসির। ঠিক হয়েছে। এই আবিদ দেখা যাচ্ছে জয়েন হচ্ছে আর লিপ নিচ্ছে, এটা ক্লাস করবে কখন? হ্যাঁ,
জয়েন আছে What? জয়েন লিপ নিচ্ছে জয়েন হচ্ছে তাহলে 8টি দিব। তাহলে 8টি দিব। এমিলিয়া ঠিক আছে? এমিলিয়া ঠিক আছে? এমিলিয়া এমিলিয়া ঠিক আছে? ঠিক আছে? 8টি বুঝ 8টা ত্রিভুজ নাকি 6টা নাকি 6টা কি নাকি 4টা? 4টা? স্যার তুমি আমার কথা বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? নো স্যার তার মানে তুমি ক্লাস ভালো হতো। তার মানে তুমি ক্লাস ভালো তোমার মনোযোগই নাই তোমার কেন ক্লাসের প্রতি। তুমি কেন বুঝতে পারো না? বুঝালাম আমি। কত সুন্দর করে বুঝালাম আমি। ABCD এর মধ্যে কয়টা? ABCD এর মধ্যে কয়টা ত্রিভুজ আছে? ABCD এর যে একটা আয়ত, ABCD এর যে একটা আয়ত, বিপরীত তার বাহুগুলোর বিপরীত বাহুগুলোর সমান, সমান, একটা 3 এর জন্য একটা 3 সেন্টিমিটার একটা 4 সেন্টিমিটার AC এবং BD কি ঠিক আছে? আমি যেহেতু ঠিক আছে। AB আর BC করলাম তাও সমস্যা নেই। চাইলে এখানে এটাও করতে চাইলে পারি, এখানে BC আর এটা পারবে। এটা মনে করো যে AC এটা মনে করো যে AC এটা AC না, এটা AC AC না, এটা AC লিখলা, এটা BD লিখলে এটাও হবে। ছেদ হয়েছে। পরস্পর ছেদ হয়েছে, ছেদ হওয়ার ফলে এর মধ্যে কয়খান ত্রিভুজ আছে তোমাকে এটা লিখতে হবে। AODB একখান তাহলে AODB একখান ত্রিভুজ, AOB একটা ত্রিভুজ, ঠিক আছে? AOD একখান ত্রিভুজ, AOD একখান ত্রিভুজ, BOC একখান ত্রিভুজ, BOC একখান ত্রিভুজ, BOC একটা ত্রিভুজ, BC BC একখান ত্রিভুজ, ADC ত্রিভুজ, ADB ত্রিভুজ, ADC ত্রিভুজ, ACD ত্রিভুজ, ACB। তার মানে এগুলো তার মানে এগুলো হয়েছে। 8টা ত্রিভুজ হয়েছে। দেখা হচ্ছে দেখাও যে AOD একটি সমদ্বিবাহু ত্রিভুজ। AOD এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু দুইটা বাহুর ত্রিভুজ, সমান। মানে দুইটা বাহুর সমান, সমান। এই বাহু আর এই বাহু সমান, একটা বাহু আর একটা বাহু অসমান। এটা হচ্ছে তোমাকে এটা হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করে দেখাতে ঠিক হবে, আছে? ঠিক আছে? প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করে দেখাতে হবে যে AOD একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এজন্য তোমার ত্রিভুজের এজন্য তোমার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ঠিক আছে? ঠিক আছে? এটার মাধ্যমে এটার তোমাদেরকে মাধ্যমে তোমাদেরকে প্রমাণ করে দেখাতে প্রমাণ হবে করে দেখাতে যে হবে যে AOD AOD সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ। সকলে বুঝতে পারছো? সকলে বুঝতে পারছো? জি স্যার 7 নাম্বার দেখো 7 নম্বরে দেখো পরিসংখ্যানতে একখানা পরিসংখ্যান থেকে একখানা অঙ্ক করেছিল যে উপাত্তগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ঠিক আছে? ঊর্ধ্বক্রম অনুসারে সাজা, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজা। এখানে যে 35 জন শিক্ষার্থী আছে সেগুলো ছোট থেকে বড় ক্রমে সাজা, ঠিক আছে? ছোট থেকে ঠিক আছে? ছোট থেকে বড় তাহলে অনুসারে সাজাতে হবে। তাহলে 2 মান মধ্যক প্রচুর নির্ণয় করো। মোড মিডিয়ান মোড এবং তোমরা সকলকেই শেখানো হয়েছে, তোমরা মিডিয়ান মোড এবং শেখানো হয়েছে, তোমরা সেভাবে মোড এবং মিডিয়ান নির্ণয় করবে। এই অঙ্কগুলোর মধ্যে প্রচুরক সর্বাধিকবার যে সংখ্যাগুলো এই অঙ্কগুলোর মধ্যে সর্বাধিকবার যে সংখ্যাটাই আছে সবগুলোই একাধিক সংখ্যা থাকতে পারে, প্রচুরক নেই। যদি সবগুলোই একই সংখ্যা থাকে তাহলে প্রচুরক নেই, ঠিক আছে? কি শূন্য লিখলে কিন্তু হবে না, লিখতে হবে প্রচুরক কি? মধ্যক নির্ণয়। জোড় সংখ্যার ক্ষেত্রে এক মধ্যক হবে। বুঝতে পারছো? মধ্যক নির্ণয় জোড় সংখ্যার ক্ষেত্রে এক মধ্যক হবে, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক সূত্র যে সময় শেখানো হয়ে গেছে, ঠিক আছে? আগে সেই সূত্র তোমরা প্রয়োগ করে তোমরা ঊর্ধ্বক্রম আগে সাজানোর পরে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে তারপরে তোমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। গড় বুঝতে পারছো তোমরা? সংখ্যাগুলো গড় নির্ণয় করে সংখ্যাগুলোর যোগফল করে 35 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। গড় হয়ে যাবে। বুঝা গেছে? বুঝা গেছে? এভারেজ। জি স্যার এভারেজ। হ্যাঁ, তোমরা তোমরা এখনো যদি কারো কনফিউজ থাকে যে স্যার আমরা ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজাবো কেমনে, মধ্য প্রচুরক গড় নির্ণয় করবো কেমনে, ক্লাস শেষ করা পরে তারা ক্লাস শেষ করে আমাকে ঠিক আছে যোগাযোগ করবে আমার সাথে, ঠিক আছে? নক করবে আমাকে, ইনশাআল্লাহ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। গাণিতিক সমস্যাগুলি সমাধান গাণিতিক সমস্যাগুলি সমাধান করো যেখানে তোমাদের 20 মার্ক আছে। গীতা রিতা মিতা গীতা রিতা মিতা ক্লাস 7 এটা কিন্তু ক্লাস 7 এর বইয়ের অঙ্ক। হুবহু অঙ্ক তুলে একবার হুবহু অঙ্ক তুলে দিয়েছি, ঠিক আছে? গীতা রিতা ঠিক আছে? গীতা রিতা মিতার একত্রে 180 টাকা আছে, গীতার চেয়ে রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, মিতার 12 টাকা মিতার 12 টাকা বেশি আছে। দেখো গীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, ঠিক আছে? গীতার চেয়ে একত্রে কিন্তু 180 টাকা 6 টাকা কম আছে, ঠিক আছে? একত্রে কিন্তু রিতার 180 চেয়ে টাকা। গীতার গীতার চেয়ে গীতার কম আছে। 6 টাকা কার কম আছে বলো কম তো? আছে। কার কম আছে বলো তো? গীতার গীতার। স্যার গীতার কম হ্যাঁ
তাহলে রিতা হচ্ছে x, তাহলে রিতা হচ্ছে বুঝতে x, পারছো? রিতা বুঝতে যদি পারছো? x হয়, রিতা রিতা যদি হবে x হয়, x মাইনাস 6 আর minus ইতা হবে 6 আর x গীতা প্লাস হবে x প্লাস এটা, ঠিক আছে? এটা, ঠিক আছে? এটা হবে তোমার হচ্ছে এটা হবে মিতা, তোমার হচ্ছে এটা হবে মিতা, মিতা। এটা হবে তাহলে মিতা। x তাহলে মতে x প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6 প্লাস প্লাস কারণ একত্রে বলেছে এজন্য প্লাস চিহ্ন দিচ্ছি, প্লাস x প্লাস 12 ইকুয়াল x প্লাস 108, 12 ইকুয়াল 108, লাগছে 100। লাগছে 100। এটা সমাধান করলেই এটা সমাধান করলেই মিতার সবগুলো আমরা পেয়ে যাব, বোঝা গেছে? কোন ত্রিভুজের দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, ত্রিভুজটা আঁকতে হবে আমাদেরকে এই তথ্য অনুসারেই। দুইটা বাহু মনে করো যেটা দেওয়া নেই আমাদেরকে ধরে নিতে হবে, বুঝতে পারছো? এরকম একটা বাহু আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এটার আঙ্গিকে দেওয়া নেই রাখতে হবে, বোঝা গেছে? বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কি? এটা বুঝতে পারো? কারো কোনো প্রশ্ন আছে কি? এটা বুঝতে পারোনি? বলো, বলতে পারো। স্যার এখন বুঝেছি বলতে স্যার। পারো? স্যার এখনো বুঝতে দুইটা পারো বাহু এটা? আমাদেরকে ধরে দুইটা নিতে বাহু হবে, ঠিক আছে? এবং একটা অন্তর্ভুক্ত আছে। কোণ মানে একটা অন্তর্ভুক্ত এটাও নিতে কোণ, হবে ধরে, এরপর এটাও নিতে হবে ধরে, এরপর যেটাই আঁকতে হবে, সেটাই যেটাই আঁকাবে সেটাই বিবরণ সেটাই লিখবে, যেটাই সেটাই বিবরণ লিখবে, সেটাই বিবরণ লিখবে। যেটাই আঁকাবে মুখস্থ করে হোক সেটাই বিবরণ লিখতে হবে। তোমাকে এটা মুখস্থ করে যা হোক আঁকাবে লিখতে হবে, সেটা এরকম না, যা আঁকাবে তাই লিখবে। একটি ঘড়ি 650-25 টাকা বিক্রয় করলে 10% একটি ঘড়ি 650-25 টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। কত টাকা বিগত বিক্রয় সালে করলে ক্যাডেট 10% লাভ তোমাদেরকে হবে? যারা ক্যাডেট বিগত সালে তোমাদেরকে তাই না? ক্লাস বেস ক্লাসে পড়ানো হয়েছে না? ইনান, হ্যাঁ, জি স্যার। এটা করানো হয়েছে নিঃসন্দেহে। হ্যাঁ, লাভ ক্ষতি এটা থেকে করানো আমরা তোমাদেরকে দিয়েছিলাম লাভ ক্ষতি একবারে ক্লাস 7 এর 2.2 এর, ঠিক আছে? তারপরে এই যে 4, ঠিক আছে? 5, তারপরে এই যে 4, 5, 5.5, 5.02, 6.26, 5.5, 5.02, 6.26, পত্রগুলোর 8.5, ঠিক আছে? এই 8.8, ডাটাগুলোর 8.2, মধ্যক এই পত্রগুলোর ঠিক আছে? এই ডাটাগুলোর পার্থক্যটা মধ্যক বের এবং করতে হবে। প্রসারক বের করে বুঝা গেছে? এটা পার্থক্যটা বের করতে হবে। খুবই সহজ, বোঝা গেছে? খুবই সহজ। তা বের করতে এটা হবে পার্থক্যটা যে বের করতে হবে। আগে তোমাদেরকে মধ্যক বের করতে হবে, আগে তোমাদেরকে মধ্যক বের করতে হবে, প্রসারক এজন্য বের করা মধ্যক শিখতে হবে, প্রসারক বের করা শিখতে হবে, ওর একটা পার্থক্য বের করলেই বুঝতে পারছো তোমরা সকলেই? হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা সকলেই? ইয়েস স্যার। সর্বশেষ দেখো যে চিত্র সহ তোমাদেরকে সন্নিহিত কোণ আঁকাতে বিষমবাহু হবে। ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ট্রাপিজিয়াম, মধ্যমা, বৃত্তচাপ, ট্রাপিজিয়াম, ঠিক আছে? বৃত্তচাপ, সন্নিহিত ঠিক আছে? কোণ কাকে বলে? সন্নিহিত কোণ কাকে বলে? কাকে ধরবো? কাকে ধরবো? ইনান বলো। ইনান বলো। স্যার যে কোণের দুটি কোণ একটি কোণে মিলিত হলে এবং যে কোণের একটি সাধারণ বাহু একটি সাধারণ শীর্ষবিন্দু রয়েছে তাকেই বলা হয় একটি সন্নিহিত কোণ। মুনতাসির বলো তো। মুনতাসির বলো তো। জি স্যার। সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ কাকে বলে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। স্যার বুঝতে পারতেছি না। তুমি তো বুঝতে পারবে না এখন। তুমি তো বুঝতে পারবে না এখন। নজাত সন্নিহিত কোণ স্যার বলবো? বলো। যদি কোনো সমতলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং তাদের একটি সাধারণ বাহু থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর হ্যাঁ, বিপরীত একই অবস্থান করে তবে সমতলে তাদেরকে সন্নিহিত কোণ। দুইটি কোণের যদি একই সমতলে দুটি কোণে একটি শীর্ষবিন্দু, দুটি কোণে এই যে এটা একটা কোণ, একটি একটা কোণ, শীর্ষবিন্দু, দুইটা কোণের একটা একই কোণ, শীর্ষবিন্দু হয় এবং দুইটা কোণদ্বয় কোণের একই শীর্ষবিন্দু। এই যে সাধারণ বাহু, সবার মধ্যে বাহুটা আছে, এটা তো সাধারণ বাহু, বিপরীত তার মধ্যে বাহুটা আছে, এই সাধারণ বাহু বিপরীত পাশে, এই কোণটা যে কোনো তাকে বলা হয় সন্নিহিত। যে কোনো তাকে বলা হয় ঠিক আছে? সন্নিহিত। বুঝতে পারছো? বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। মধ্যমা কে বলতে পারবা? ইনান। স্যার ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এবং ত্রিভুজের শীর্ষবিন্দুর
শীর্ষবিন্দুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকেই বলা হয় মধ্যমা। বাহু অংশকেই বলা হয় মধ্যমা। হ্যাঁ। ত্রিভুজের শীর্ষবিন্দু বিপরীত বাহুর তো ত্রিভুজের শীর্ষবিন্দু বিপরীত বাহুর সংযোজক রেখাংশকে ত্রিভুজের ট্রাপিজিয়াম মধ্যমা কাকে বলে। বলে? আবিদ। ট্রাপিজিয়াম কাকে বলে? আবিদ। আবিদ ট্রাপিজিয়াম কাকে বলে বলো? আবিদ ট্রাপিজিয়াম কাকে বলে বলো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। ফারহান বলো। ফারহান বলো। স্যার কি বলবেন? স্যার স্যার যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বলো। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বলো। স্যার স্যার বলবেন। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার প্রশ্নটা বলবেন। ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো। স্যার মনে পড়ছে না। এমিলিয়া বলো। এমিলিয়া বলো। এমিলিয়া এমিলিয়া প্রশ্ন ধরে লিখ। আবিদ প্রশ্ন বলো। ধরে লিখ। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আবিদ বলো। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো। আবিদ আবিদ ইনান বলো। ইনান বলো। স্যার ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের বা এদের যে সমান্তরাল বাহুদ্বয়ের লম্বের উচ্চতা। হ্যাঁ। বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ স্যার বৃত্তের পরিধি স্যার বৃত্তের পরিধির যে কোনো অংশকেই বলা হয় বৃত্তচাপ। আজকের সলভ ক্লাস। তাহলে এই ছিল হচ্ছে আজকের সলভ ক্লাস। তোমরা সকলেই আশা করি বুঝতে তাহলে আমাকে পেরেছো। তোমরা পার্সোনাল যদি এখন তো বুঝতে না পারো তাহলে আমাকে অথবা তোমার পার্সোনাল